যাত্রার এই স্টেজে এসে আমরা একটা ঝর্ণার দেখা পাই, যেটা ওদিক থেকে বেয়ে আসতেছে। আধুনিক কনস্ট্রাকশনের যেই এলিমেন্টসগুলো এগুলো ব্যবহার হয়নি। অনেকেই এইগুলা দেখে ভাবতে পারেন সিমেন্ট, এগুলো আদতে সিমেন্ট না। ভেতরের দিকে যদি আরও গুহার ভিতরে যাই, যদিও যাওয়াটা ঠিক না, এখানে একটু গা ছমছমে পরিবেশ আর সাপ গোপ থাকতে পারে। এদিক দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পেয়ে গেছি পুরনো একটা গির্জা। পাসপোর্ট আমার কম্পানি দিয়ে দিতে কম থেকে কম 3-4টা স্টেপের পরে ওইটাও নিস না বলো আরো নিচে আছে। অনেক যাই বুঝাই না। যাইতে হবে মেবি একবার ওইখানে। আমি একটা ঝর্ণার শব্দ পাইছি ওইখানে। হ্যাঁ, পানি থাকতে পারে। লাইফ শেষ লাইফ শেষ মোবাইল আমার ঠিক সাবধানে যাইতে সাদা চামড়া লাল সাদা লাল করে দিই। কত বড় মেলাতে বন্দুক কিনে গড়িয়ে মুড়িয়ে ওই পাশ দাও দাও মেলাতে বন্দুক কিনে কত গড়িয়ে মুড়িয়ে খেলছি না ট্রেনিং আছে না যুদ্ধ করছি না আমার ছেলে খালি উঠতে আচ্ছা ওইখানে একটা ঘোড়া দেখছেন? এইখানটায় লাল পানির বোতলে তো ভাই ভারী গেছে
ঝর্ণার একটা শব্দ আসতেছে, সামনে ঝর্ণা আছে। হ্যাঁ, ওদিকে আছে একটা ঝর্ণা। সূর্য এখান থেকে আস্তে আস্তে ভালো আমি আস্তে আস্তে নিচে নামতেছি, অনেকটা নিচে নেমে গেছি, সমতলের কাছাকাছি। আমরা নিচে নামা শুরু করছি একদম ওই দিকটা থেকে, মেঘের কারণে দেখা যাচ্ছে না। অনেক উপরে আমরা কয়েকটা স্তর নিচে নেমে এখন আলটিমেটলি এই পর্যন্ত পৌঁছাইছি। আমাদের আরও নিচে নামতে হবে ওখানটাতে। যাত্রার এই স্টেজে এসে আমরা একটা ঝর্ণার দেখা পাই, যেটা ওদিক থেকে বেয়ে আসতেছে। আর এখানে যে পানিটা আছে এটা কিন্তু সুপেয় পানি, যে কেউ চাইলে পান করতে পারে। অ্যান্ড খুব ঠান্ডা হবে আমি জানি, তারপরেও আমি একটু টাচ করে দেখব। যেমনটা বলছিলাম, একদম গা হিম করা ঠান্ডা। এইটা কিন্তু একদম এই যে এদিক থেকে এই পাহাড়, এই পাথরগুলোর নিচ দিয়ে রাশিটা বয়ে ওদিক থেকে আঁকা বাঁকা ঘুরে উপর থেকে আসছে একটা কর্নার থেকে। খুবই চমৎকার মনোরম একটা দৃশ্য। তবে এই রাস্তাটা ক্রস করার সময় আমাদেরকে সাবধান হতে হবে। এখানে কিন্তু কাটাও আছে, আমার ট্রাউজারটা ফেসে গেছে। এই মেয়েটা পার হইতে একটু স্ট্রাগল করতেছে, স্ট্রাগল করারই কথা। একটু পা পিছলে গেলেই তো আমরা যাবো দিকটাতে, লোকালয় আছে। এটা ওই যে রনি বেদে কিনে আনছিল। ভাঙেন ভালো তো, ভাঙেন একটা পাথর দিয়া। ও বালা না পচা। আমরা অলমোস্ট সমতলে চলে আসছি। I guess আর 10 মিনিটসের একটা ওয়াকের পরে আমরা পৌঁছে যাব আমাদের ফার্স্ট যে স্পট। আপেল টাপেল ধরতো পাল পাইরা পাইরা খাইতো বাদাম বাদাম। এটা একটা ফার্ম।
এখানে খুব সম্ভবত তারা ঘোড়া পালন করে। বাতাসে গবাদি পশুর যে একটা উদ্ভট যে একটা গন্ধ থাকে সেটা পাওয়া যেতেছে এখান থেকেই। ওই যে উপরের দিকে যেমনটা বলছিলাম, দুইটা ঘোড়া বেঁধে রাখছে ওখানে, দুইটা না তিনটা। আর্মেনিয়ার মানুষজন ঘোড়া পালনটাকে শখের বসে তারা খুব ভালোভাবে নেয়। এটা একটা গুহা, শুধু এটাই না, পাশে আরও একটা গুহা আছে। এগুলো তৎকালীন সময় এই গ্রামের বাসিন্দারা পশু পাখি সংরক্ষণের জন্য ব্যবহার করত। এখনও দেখতে পাইতেছেন যে এখানে গোবর এবং অনেক কিছু আছে। আমি জানি এটা সেই তৎকালীন সময়কালের কি না, হতে পারে এখনও তারা এটা ব্যবহার করে। এই সময়টাতে এখানে মানুষ খুব একটা চলাচল করে না, যে কারণে রাস্তাঘাটের অবস্থা বা চলার পথের এরকম অবস্থা। এখানে কেবলমাত্র এখন বিভিন্ন ট্যুরিস্ট, ইতিহাসপ্রেমী মানুষজন আসে, হাইকিংয়ের জন্য অনেক ট্যুরিস্ট আসে। গুহাগুলোর ভিতরে যদি একটু যাই, এই অবস্থা। এগুলো কিন্তু বেশ শক্ত পাথরের তৈরি, তবে একটা চমৎকার বিষয় হইতেছে এখানে কোনো সিমেন্ট ইউজ হয় নাই, কোনো ধরনের আধুনিক কনস্ট্রাকশনের বিষয়বস্তু ইউজ হয় নাই, শুধুমাত্র পাথর এবং পাথরের উপরে তারা পাথর দিয়ে এটা তৈরি করছে। এগুলো দেখে যদিও আপনাদের সিমেন্ট মনে হইতে পারে, কিন্তু এগুলো সিমেন্ট না। পাহাড়ের এই দুর্গম বাঁকে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি যেন কোনো টাইম মেশিনে করে 100 বছর পেছনে চলে আসছি। আমার পেছনে এবং সামনে চারপাশে যেই পাথুরে বাড়িগুলোর ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ওল্ড হেলিজর। এই নিস্তব্ধ কুয়াশায় ঢাকা মেঘাচ্ছন্ন পুরনো বাড়িঘরের ধ্বংসাবশেষ দেখে আপনার কিছুক্ষণের জন্য মনে হতে পারে এটা একটি ভূতের শহর। এরকম মনে হলে আপনি ভুল করবেন না। তবে একটা সময় এটা জনপদ ছিল, এখানে মানুষ, ঘোড়া, গরু, ছাগল সবই ছিল, পাখির কিচিরমিচিরে স্বাভাবিক জীবনযাপন ছিল মানুষের। 1950 সাল পর্যন্ত এখানে মানুষজন বসবাস করত। এরপর সভ্যতার উন্নতির যেই স্রোত, এই স্রোতে গ্রামবাসীদের ভাসিয়ে নিয়ে যায়। তারা বিভিন্ন নাগরিক সুবিধা, উন্নত জীবনযাপন, আরও উন্নত সভ্যতার জন্য সোভিয়েতের সেই সময়কালে এখান থেকে, এই পাহাড় থেকে নিচের দিকে চলে যায়। এর ফলে এই গ্রামগুলো পরিণত হয় নিঃসঙ্গ ভুতুরে একটা পরিবেশে। অ্যান্ড আমি যদি একটু একটা গুহার মতো এই বাড়িঘরগুলোর কাছে নিয়ে যাই, তাহলে দেখবেন এগুলো কিন্তু শুধুমাত্র পাথরের উপর দাঁড়িয়ে আছে, কোনো সিমেন্ট বা কোনো ধরনের কিছু আধুনিক কনস্ট্রাকশনের যেই এলিমেন্টসগুলো এগুলো ব্যবহার হয়নি। অনেকেই এইগুলা দেখে ভাবতে পারেন সিমেন্ট, এগুলো আদতে সিমেন্ট না। ভেতরের দিকে যদি আরও গুহার ভিতরে যাই, যদিও যাওয়াটা ঠিক না, এখানে একটু গা ছমছমে পরিবেশ আর সাপ গোপ থাকতে পারে।
এদিকে আপনার যত দূর চোখ যাবে আপনি শুধুমাত্র এই পাথুরে ঘরবাড়ির ধ্বংসাবশেষ দেখতে পারবেন। এটা পাহাড়ের অনেকটাই উপরে, নিচের দিকেও আপনারা অনেক কিছু দেখতে পারবেন, সব কিছুই একই। এদিকে একটু বাঁধ টাইপের বানাইছিল তারা, উপরে ওইটা একটা পাহাড়। আমি বেসিক্যালি এখানে নামছি অনেকগুলো স্তর পেরিয়ে, প্রায় 2 ঘন্টা নিচে নামার পরে 2 ঘন্টা শুধুমাত্র হেঁটে ওখান দিয়ে আমরা নিচে নামছি। এরপর এই জায়গাটা আমরা ডিসকভার করতে পারছি। অ্যান্ড এখানকার স্টোরিটা খুব ইন্টারেস্টিং। একটা সময়ে এই জায়গাটাতে সাধু সন্ন্যাসীরা আস্তানা গাড়ে, এবং এখানে আস্তানা গাড়ার আগে তাদের পুরনো কোথাও একটা আস্তানা ছিল, যেটা পাহাড়ি ধস এবং নানান সমস্যার কারণে তাদের ছাড়তে হয়। এরপর তারা বেছে নেয় এই জায়গাটাকে বেছে নেওয়ার তাদের রিজন ছিল এটা। দেখুন চারপাশে কিন্তু পাহাড় দ্বারা বেষ্টিত, যাতে করে শত্রুপক্ষের আক্রমণ থেকে তারা বাঁচতে পারে। এই চিন্তা থেকে তারা পাথরের খণ্ডগুলো জড়ো করে এই ধরনের বাড়িঘর তারা তৈরি করে। সেই সময়টাতে কোনো ধরনের আধুনিক নির্মাণ সামগ্রী ছিল না। তারপরেও ওই সময়টাতে এসে যদি তারা এই ধরনের কারুকার্য তৈরি করতে পারে, এই ধরনের বসত বাড়ি তৈরি করতে পারে, এখান থেকে বোঝা যায় তাদের রুচির অনেকটা স্বাদ নেওয়া যায়, এবং তাদের কতটুকু শিল্পকার্য সম্পর্কিত জ্ঞান ছিল এটাও বোঝা যায়। তবে এই 2026-এ এসে এক্স্যাক্টলি এখানে না হলেও আশেপাশে কিন্তু বসত ভিটা আছে, মানুষ বসবাস করতেছে। ওই যে দূরে ওখানেও একটা ঘোড়া দেখতে পাইতেছি। তো এইটা থেকেই বোঝা যায় যে আশেপাশে বাড়িঘর আছে, লোকালয় আছে, জনপদ আছে। ওখানে ক্যামেরাতে ঠিক অতটা স্পষ্ট দেখা যাবে না। ওখানে কিন্তু একটা ভেড়ার পাল রয়েছে যেগুলো চড়ে বেড়াচ্ছে। আর এদিকটাতে আরও একটা গুহা রয়েছে, ওখানেও একটা গুহা আছে। এগুলো কিন্তু তারা বসবাসের জন্য ইনিশিয়ালি ব্যবহার করতো না, এগুলো তারা তাদের মালামাল, গবাদি পশু, বিভিন্ন বিষয়বস্তু সংরক্ষণের জন্য ব্যবহার করত। এবং আর্মেনিয়ার এই জায়গাটাতে কিন্তু বৃষ্টিপাত সবসময় কম হয়। এই কারণে তাদের এই ধরনের যে আর্কিটেকচারাল স্থাপনাগুলো, এগুলা খুব একটা পানিতে ক্ষতিগ্রস্ত করতো না তাদের জীবিকা বা জীবন। তারপরেও তারা হয়তো বা বৃষ্টি থেকে বাঁচার জন্যই, আমি যতটুকু অনুমান করতেছি, এই পাথরগুলোর ফাঁকে ফাঁকে মাটির একটা প্রলেপ দিয়েছিল, যেইটাকেই সিমেন্টের মতো দেখা যাইতেছে। ওই যে দেখেন, এদিকটাতে যদি একটু দেখাই, গিরিপথগুলো কিন্তু এখানে আরও দৃশ্যমান। এখানে না জানি কত শতাধিক বাড়িঘর ছিল, কত শত মানুষ বসবাস করত। এই বাড়িঘরগুলো দেখে আন্দাজ করা যাচ্ছে যে এখানে কমসে কম 100 পরিবার বসবাস করত শুধুমাত্র এই এরিয়াটাতে। মাঝখানে আমরা এখন 1 ঘন্টার ব্রেক নিছি, লাঞ্চ ব্রেক বেসিক্যালি, যারা স্মোক করবে স্মোকিং ব্রেক। তো আমরা একটা আলাদা প্লেসে যাইতেছি খাওয়া দাওয়া করার জন্য। চাইলে পারতাম গ্রুপের সাথে জয়েন করতে, বাট আমার সাথে আরও 2-3 জন আছে, তারা বলতেছে আলাদা খাবে। ঠিক আছে, তা আমরা খাওয়া দাওয়া করার জন্য একটু ওইদিকে উপরের দিকটাতে যাব। আর আমাদের যেই টিম, ওরা এখানেই খাওয়া দাওয়া করবে এখন। উপরে উঠাটাও এখানে কিন্তু নিচে নামার থেকে বেশি ঝুঁকিপূর্ণ। দেখেন কি অবস্থা। এবং এটা কিন্তু যদি একটু দেখাই যে খুবই পিছলে, এনি টাইম স্লিপ করতে পারে, আর স্লিপ করলে আপনি নিচে। তো এই জন্য হাইকিং আসার সময় সবসময় ভালো শক্ত মজবুত গ্রিপযুক্ত জুতো পরা উচিত।
যেটা আপনাকে প্রোটেক্ট করবে। এখানেও কিন্তু সেম বেশ কিছু গুহা রয়েছে। লাঞ্চ শেষ, এখন আমাদের নতুন গন্তব্য শিনু হাইড। এটাও কাইন্ড অফ ওল্ড হ্যারিজনের মতোই। শিনু হাইড হচ্ছে আরও একটা প্রাচীন গ্রামের ধ্বংসাবশেষ। ওইটাও সিমিলার টু ওল্ড হ্যালিজর। একবার চিন্তা করুন, আপনি 1930-40 জন্মানো একটি ছেলে এবং 1950 সাল এখন, ঠিক ওই জায়গাটাতে আমরা যেখানে খাইলাম ওখানে আপনি সপরিবারে ডাইন করতেছেন, খাওয়া দাওয়া করতেছেন, এবং চোখের পলকেই এটা 2026, আপনার গ্রাম, আপনার প্রিয় জনপদ আর নাই, রয়ে গেছে শুধু ধ্বংসস্তূপ, পাথর, এবং সেই পাথরে খোদাই করা বয়ে বেড়ানো আপনার স্মৃতি। বিষয়টা ইন্টারেস্টিং। এখানে এসে আমরা ঠিক আগের ঝর্ণাটা আবার দেখা পাইলাম। ওইদিকে আরো একটা ঝর্ণার শব্দ শোনা যাইতেছে। Gold. Diamond.
আমি তোমার কই করে ফেলে দিব ধরেন ভাই একটা শটটা এরকম করে সুন্দর পানি ভালো তেরে শেষ আমরা হাঁটতে হাঁটতে ঝর্ণাটার একদম কাছে চলে আসছি। ব্রো এখান থেকে ছবি সুন্দর উঠবে এই যে ঝর্ণার পানি, এটা কিন্তু বিশুদ্ধ এবং এটা পানযোগ্য পানি। যে কেউ যদি এই পথে হাইকিং করতে করতে তৃষ্ণার্ত বোধ করে, ডেফিনেটলি আনডাউটলি এই পানি পান করতে পারে। হাইকিংয়ের সব থেকে সুন্দর পার্ট হইতেছে আপনি অজানা পথে ঘুরতে ঘুরতে হুটহাট প্রকৃতির অনেক সুন্দর সুন্দর বিষয়বস্তু আবিষ্কার করবেন, চোখ ধাঁধানো। সবাই ওদিকটাতে রেস্ট নিতে নিতে আমি একটু এই নির্জন রাস্তা দিয়ে উপরে যাব, দেখি এখানে কি আছে। রাস্তাগুলো এতটাই পাথুরে, আপনি যদি একটু নির্জন থাকে, কেউ না থাকে, নিজের পায়ের শব্দে নিজেই ভয় পাবেন। তো এইখানটাতে একই রকম পুরনো গ্রামের পাথুরে বাড়িঘরের ধ্বংসাবশেষ। এইখানে একটা বিষয় হয়তো আপনারা নোটিস করছেন, কিছুক্ষণ পর পর এই ধরনের সাইন দেওয়া। আমি এটা ইনিশিয়ালি ভাবছিলাম কোনো ফ্ল্যাগ হবে হয়তো, বাট এখন মনে হইতেছে এটা কোনো সাইন, কোনো কোড ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে বুঝাইতেছে যে এই রাস্তা সেফ, ওদিকে যাওয়া যাবে না, এই ধরনের কিছু হয়তো বা। কিছুক্ষণের জন্য চিন্তা করেন আপনি 1930 বা 40-এ আছেন, এটা আপনার বাড়ি, এই জানলা দিয়ে আপনি দূরের এই গিরিক্ষেতগুলো দেখতেছেন, প্রতিবেশীদের দেখতেছেন, আপনার গ্রামের সৌন্দর্য অবজার্ভ করতেছেন। এরপর একটা চোখের পলক আর এটা 2026, আপনার গ্রাম ধ্বংস হয়ে গেছে। এটা জনশূন্য একটা ভুতুড়ে এলাকা যেখানে কোনো মানুষজন বসবাস করে না। মাঝে মধ্যে আমার মতো কিছু পথিক আসে জাস্ট আপনাদের স্মৃতিচারণে, আপনার বাড়িঘরের দেয়ালগুলো আপনার সেই সময়কার শৈশবের স্মৃতি বহন করতেছে এবং অপেক্ষমান আছে হয়তো যে বাড়ির মালিক কখনো ঘরে ফিরবে। কিন্তু বাড়ির মালিক হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, উন্নত জীবন, ইন্টারনেট, ভালো ট্রান্সপোর্টেশনের ভিড়ে হারিয়ে গেছে, ছেড়ে গেছে তার স্বপ্নের বাড়ি। এদিক দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পেয়ে গেছি পুরনো একটা গির্জা। এটার ভিতরে কিছুই নেই, শুধু ধ্বংসাবশেষ। এদিকে আমি একটু দেখাই, একটা ক্রস আছে যেটাকে ওরা প্রার্থনা করে।
সির হয়েছে রবিন আমাদের হাইক এই পর্যন্তই আজকের মতো। দিনটি অসাধারণ ছিল। আপনিও যদি প্রকৃতিপ্রেমী হন, অ্যাটলিস্ট মাসে 2 মাসে একবার হাইকিংয়ে যাওয়ার ট্রাই করেন। আপনার শরীর এবং মন দুইটারই খরচ যোগান। আমরা ইতিমধ্যে হাইওয়েতে চলে আসছি। হাইওয়ে না, জাস্ট একটা রোড, সাইড রোড, কারওয়েতে চলে আসছি আমরা।